আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বাংলাদেশের জলসীমায় ভারতীয় নৌবাহিনীর জাহাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে কঠিন পরিস্থিতির মুখে ভারত। বাংলাদেশে উদ্বুদ্ধ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে ভারতের পার্লামেন্টে সর্বদলীয় বৈঠকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে, পাশাপাশি সেনাবাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হবে। জয়শঙ্করের এমন বক্তব্যের পর গত ৬ আগস্ট থেকে বাংলাদেশের জলসীমায় কিছু সংখ্যক ভারতীয় নৌবাহিনীর টহল জাহাজের অবস্থান শনাক্ত করা হয়েছে। যদিও জাহাজগুলো বাংলাদেশের জলসীমা অতিক্রম করেনি, তবে তাদের এমন আচরণ স্বাভাবিক বলে মনে করছে না বাংলাদেশ। বাংলাদেশের নৌবাহিনীও সারাক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে চলেছে। এবারে জানাবো, দেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশি। তিস্তা ব্যাটালিয়ন বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক ও অতিরিক্ত পরিচালক মেজর AFM জুলকারনাইন বলেন, বাংলাদেশে আসলে কোনো সংখ্যালঘু নেই, কারণ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের যারা রয়েছে তারা সবাই বাংলাদেশি। অন্য ধর্মের যারা রয়েছেন তাদের নিরাপত্তার বিষয় নিয়ে আমরা গুরুত্ব দিয়ে কাজ করে থাকি। বিজিবির টহলগুলো ঐকান্তিক প্রচেষ্টায় অন্য ধর্মাবলম্বীদের কারো উপরে কোনো ধরনের সমস্যা আসেনি, তাই গুজবে কান দেবেন না। জানাবো, শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। ছাত্র জনতার জীবনের বিনিময়ে আওয়ামী শাসকের পতন ঘটেছে। শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না। যে গণতন্ত্র পুনরুদ্ধার করা হয়েছে তাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এদিকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের গণমাধ্যমে আতঙ্ক ছড়াচ্ছে। শিক্ষার্থীদের নেতৃত্বে গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই ভারতীয় কয়েকটি গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার খবর প্রচার করছে। তাদের খবরে বলা হয়, ইসলামপন্থী নানা বাহিনী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চালাচ্ছে। ভারত জুড়ে নানা গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভ্রান্তিকর নানা ভিডিও এবং ছবি প্রকাশ পেতে শুরু করেছে। তবে আল জাজিরার খবরে বলা হয়েছে, এই সমস্ত ভিডিও শিরোনাম পুরোপুরি বিভ্রান্তিকর। এরকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি। জানিয়ে দেব, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করার প্রতিবাদে এবং তাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করছেন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ শনিবার উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এবং সর্বশেষ জানাবো, পাপন ও সালাউদ্দিনকে নিয়ে মুখ খুলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের ক্রীড়াঙ্গনে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ঘিরে আলোচনা বেশি হচ্ছে, কারণ এই দুই বোর্ডের শীর্ষ কর্তাদের অনেকেই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বাংলাদেশের জলসীমায় ভারতীয় নৌবাহিনীর জাহাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে কঠিন পরিস্থিতির মুখে ভারত। বাংলাদেশে উদ্বুদ্ধ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে ভারতের পার্লামেন্টে সর্বদলীয় বৈঠকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে, পাশাপাশি সেনাবাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হবে। জয়শঙ্করের এমন মন্তব্যের পর গত ৬ আগস্ট থেকে বাংলাদেশের জলসীমায় কিছু সংখ্যক ভারতীয় নৌবাহিনীর টহল জাহাজের অবস্থান শনাক্ত করা হয়েছে। যদিও জাহাজগুলো বাংলাদেশের জলসীমা অতিক্রম করেনি, তবে তাদের এমন আচরণ স্বাভাবিক বলে মনে করছে না বাংলাদেশ। বাংলাদেশের নৌবাহিনীও সারাক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। যদিও ভারতের গণমাধ্যমে এই ধরনের দাবিকে অস্বীকার করা হয়েছে। তারা জানিয়েছে, জাহাজগুলো ভারতের নয় বরং চীনের টহল জাহাজ। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী নেভিগেশন মানচিত্র থেকে জাহাজগুলোর অবস্থান শনাক্ত করে নিশ্চিত হয়েছে যে জাহাজগুলো ভারতের। উল্লেখ্য, প্রবল গণবিক্ষোভের মুখে গত ৫ই আগস্ট পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। দেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশি, মেজর জুলকারনাইন। তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পরিচালক মেজর AFM জুলকারনাইন বলেছেন, বাংলাদেশে আসলে কোনো সংখ্যালঘু নেই, কারণ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের যারা রয়েছে তারা সবাই বাংলাদেশি। অন্য ধর্মের যারা রয়েছেন তাদের নিরাপত্তার বিষয় নিয়ে আমরা গুরুত্ব দিয়ে কাজ করেছি।
বিজিবির টহলগুলোর ঐকান্তিক প্রচেষ্টায় অন্য ধর্মাবলম্বীদের কারো উপরেই কোনো ধরনের সমস্যা আসেনি, তাই গুজবে কান দেবেন না। শনিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা থানার হলরুমে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি আয়োজনে বিজিবি এবং পুলিশের যৌথ প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। মেজর এএফএম জুলকারনাইন আরও বলেন, আপনারা জানেন বর্তমানে আমরা একটি কঠিন সময় পার করছি। এই স্থবির অবস্থা থেকে জাতিকে খুব দ্রুত বের হয়ে আসতে হবে। বিজিবি দিনরাত ২৪ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, যাতে করে আমরা শিগগিরই একটি স্বাভাবিক পরিবেশে ফেরত যেতে পারি। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি অত্র এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত কাজ করছে বিজিবি। জনগণের জীবনযাত্রা কোনোভাবেই যেন ব্যাহত না হয় বা আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে কিনা সে বিষয়ে কঠোর নজরদারি চালানো হচ্ছে। এ সময় হাতীবান্ধা থানার ওসি মাহফুজুর রহমান, ওসি তদন্ত নির্মল চন্দ্র মহন্ত সহ বিজিবি এবং পুলিশের কর্মকর্তারা, সিপাহী ছাড়াও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না, মজনু। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। ছাত্র জনতার জীবনের বিনিময়ে আওয়ামী শাসনের পতন হয়েছে। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না। যে গণতন্ত্র পুনরুদ্ধার করা হয়েছে তাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। শনিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে আতঙ্কিত নাগরিকদের স্বস্তি ফিরিয়ে আনতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিভিন্ন ব্যবসায়ী এবং জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। মজনু বলেন, দেশের জনগণ যাতে গণতন্ত্রের সুফল ভোগ করতে পারে সে চেষ্টা আমাদের করতে হবে। সুযোগ সন্ধানীরা অনেক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। আমরা সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অতীতে যেভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন সেভাবে এখনও পরিচালনা করুন। যদি বিএনপির কোনো নেতাকর্মী হামলা চালাতে আসে তাদের প্রতিহত করুন। তারেক রহমানের নির্দেশে পুরো দেশকে দখলমুক্ত করতে হবে। তিনি বলেন, সবাইকে এ সরকারকে সহযোগিতা করতে হবে, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে, সবাই মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। মজনু বলেন, যে গণতন্ত্রের জন্য শহীদ জিয়া নিহত হয়েছেন, খালেদা জিয়া বন্দী হয়েছেন, তারেক রহমান দেশান্তরিত হয়েছেন, সেই গণতন্ত্রকে নস্যাৎ করা যাবে না। ব্যবসায়ীদের অনুরোধ করব, চাঁদাবাজদের প্রতিহত করুন, তবে আইন নিজের হাতে তুলে নেবেন না, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের কিছু গণমাধ্যম আতঙ্ক ছড়াচ্ছে। শিক্ষার্থীদের নেতৃত্বে গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের কয়েকটি গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার খবর প্রচার শুরু করেছে। তাদের খবরে বলা হয়, ইসলামপন্থী নানা বাহিনী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করেছে। ভারত জুড়ে নানা গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভ্রান্তিকর নানা ভিডিও, ছবি এবং সংবাদ প্রকাশ পেতে শুরু করে। টাইমস গ্রুপের মালিকানাধীন মিরর নাও এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেটির শিরোনাম ছিল বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, উত্তেজিত জনতার গণহত্যা। ভিডিওটির সহিংসতা এবং 4টি বাড়িতে আগুন ধরে দেওয়ার ঘটনা দেখানো হয়। আগুন দেওয়ার 4টি বাড়ির মধ্যে 2টি মালিক মুসলিম। আল জাজিরার খবরে বলা হয়, ভিডিওটির শিরোনাম পুরোপুরি বিভ্রান্তিকর। ওইসব ঘটনার কোনো ধরনের গণহত্যা হয়নি। ভিডিওতে যে 4টি বাড়িতে আগুন দেওয়ার কথা বলা হয়েছে তার একটি বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমানের। কোনো প্রমাণ না দিয়েই ওই ভিডিওতে আরও কিছু দাবি করা হয়, যেমন উত্তেজিত জনতা 24 জনকে জীবন্ত পুড়িয়ে দিয়েছে। হামলার লক্ষ্যবস্তু হচ্ছে সংখ্যালঘুরা। আল জাজিরা স্বাধীনভাবে যাচাই করে দেখেছে, 5ই অগাস্ট শেখ হাসিনার দেশত্যাগের দিন 2 জন হিন্দু নিহত হয়েছে। নিহতদের একজন পুলিশ সদস্য এবং একজন হাসিনার আওয়ামী লীগের কর্মী। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা ঐতিহ্যগতভাবেই সাধারণত আওয়ামী লীগকেই সমর্থন করেন। বাংলাদেশে বিরোধী দলগুলোর তুলনায় আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ দল বলে বিবেচনা করা হয়, যদিও তাদের জোটে ইসলামপন্থী দলও রয়েছে। বেশ কয়েকটি গণমাধ্যমে এ ধরনের দাবি করা হয়। শিগগিরই বাংলাদেশ থেকে 1 কোটির বেশি শরণার্থী ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। টাইমস অফ ইন্ডিয়া ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ নেতা শুভেন্দু অধিকারীর বরাত দিয়ে এ ধরনের একটি খবর প্রকাশিত হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ঘনিষ্ঠ সংবাদ সংস্থা এএনআই ভারতের একজন ছাত্রনেতার বরাত দিয়ে বলেন, প্রতিবেশী দেশের এই গণ আন্দোলন বাংলাদেশের শত্রুদের সাজানো চক্রান্ত। টাইমস অফ ইন্ডিয়া বিষয়টি আরও সরাসরি করে বলা হয়, জামায়াতে ইসলামী বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে এ আন্দোলন করছে। ভারতীয় গণমাধ্যমে এ ধরনের খবর পরিবেশন নিয়ে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান আল জাজিরাকে বলেন, ইসলাম ভীতির চোখে এই সংবাদগুলো পরিবেশন করা হয়েছে। এই বিশ্লেষক বলেন, শিক্ষার্থীদের আন্দোলন একসময় গণ আন্দোলনে পরিণত হয়। বাংলাদেশের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ আন্দোলনে যোগ দেন, কিন্তু ভারতীয় গণমাধ্যমগুলো কোথাও না কোথাও পুরো বিষয়টিকে তাদের ইসলাম ভীতির চোখ দিয়ে ব্যাখ্যা করছে।